মোহাম্মদপুর থানার হত্যা মামলায় শেখ হাসিনা সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বারিধারা থেকে তাকে আটক করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয় দীপু মনিকে। এর আগে বুধবার দীপু মনি ও তার ভাইয়ের বিরুদ্ধে চাঁদপুরে নাশকতার মামলা দায়ের হয়। এরপরই তাকে গ্রেপ্তার করতে অভিযানে নামে পুলিশ। চাঁদপুরের মামলায় বাদী মুনিরা ভবনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার ও পৌরসভার কোরালিয়া এলাকার শামসুল হক হাওলাদারের ছেলে সেলিম মিয়া। মামলার আসামি হিসেবে দীপু মনি ও তার বড় ভাই ওয়াদুদ টিপু সহ ৩৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। সাথে আছে অজ্ঞাত ১২০০ জন আসামি। দীপু মনি চাঁদপুর ৩ আসন থেকে টানা ৪ বার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এবং এখানে শুটার সাইটও আছে। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ন্ত্রণে আনতে গণভবনের ১৪ দলের বৈঠকের পর এই কারফিউর সিদ্ধান্ত জানান ওবায়দুল কাদের। এর আগে জোট নেতাদের সঙ্গে প্রায় ৫ ঘন্টা বৈঠক করেন শেখ হাসিনা। এরপরই কারফিউ ভেঙে আন্দোলন আরও জোরালো করে শিক্ষার্থীরা। পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে লড়াই করে তারা। মৃত্যুর মিছিলে সামিল হয় শত শত ছাত্র জনতা। জানিয়ে দেশ বিদেশে ওঠে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে, এত মৃত্যুর দায় আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দলীয় জোট শরিকরা এড়াতে পারে কিনা। আমরা ১৪ দলের জোট আছি, তাই তো আছি। আমরা আরেকটু ওয়াচ করে আমাদের বক্তব্য আমরা পলিটিক্স করি, জনগণকে ফেস করতে হবে, কথার কাজে মিল রাখতে হবে। আমি তো বলি নাই ১৪ দল খারাপ করছে, এটা বলছি না, বা তাদের সমস্ত করছে, প্রধানমন্ত্রী গায়গা করছে, আমরা কিছু জানি না। কিন্তু ১৪ দলের প্রাসঙ্গিকতা আছে, প্রাসঙ্গিকতা আছে তো প্রমাণ হয় নাই। বড় দলের নেতারা কোথায় এখন? ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে আওয়ামী লীগের পাশাপাশি আত্মগোপনে ১৪ দলের নেতারাও কেউ কেউ বন্ধ রেখেছেন মুঠোফোনও। ১৪ দলের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশর মাইজ ভান্ডারির দাবি, আওয়ামী লীগ ক্ষমতার জন্য ১৪ দলকে ব্যবহার করেছে। এই লাশগুলির দায়ভার অবশ্যই আওয়ামী লীগের সরকারকে নিতে হবে, আওয়ামী লীগকে নিতে হবে। এতগুলি লাশের দায়ভার কাঁধে নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের চলতে থাকার কোনো কারণ নেই বা প্রশ্নই ওঠে না। এটা একটা ধর্মীয় দল, তো স্বাভাবিক টুপিদারি ব্যবহার করলে সবচেয়ে সহজ না। হেফাজতের সাথে তখন আমার সম্পর্ক ভালো, সেটা তারা করে নাই, এটা আমরা করি নাই নিশ্চয়ই, কিন্তু এক সময় তো উনি ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে আমাকে। তার দাবি, আওয়ামী লীগ প্রতিশ্রুতি রক্ষা না করায় গত নির্বাচন থেকে সরে দাঁড়ায় তরিকত ফেডারেশন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তানের ইন্টারনেটের গতি কম। ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠ রোধ করতে ও তাদের ওপর নজরদারি বাড়াতেই পাকিস্তান সরকার ইন্টারনেটে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন দেশটির বিশেষজ্ঞরা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে সরকার ইন্টারনেটের গতি কমায়নি। দেদারসে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন ব্যবহারের কারণে কমেছে। মানবাধিকার কর্মীরা বলছেন সরকার ফায়ারওয়াল ও কন্টেন্ট ফিল্টারিং সিস্টেম বসিয়েছে, এ কারণে ইন্টারনেটের গতি কমে গেছে। এই ফায়ারওয়াল ও কন্টেন্ট ফিল্টারিং সিস্টেম অনেকটা চীনের মতো, এর মাধ্যমে নজরদারি করা যাবে সহজে। তবে কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে নারাজ। তাদের মতে দেদারসে ভিপিএন ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে কথা বলতে গিয়ে রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সাজা ফাতিমা বলেন, পাকিস্তান সরকার ইন্টারনেট ব্লক বা ধীর গতি করেনি। ইন্টারনেট ব্যবহারকারীদের একটি বড় অংশ ভিপিএন ব্যবহার করে, এজন্য গতি কম। সরকার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সমস্যাটি সমাধান করার চেষ্টা করছেন। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সাজা ফাতিমা বলেন, সাইবার নিরাপত্তার হিসাব করে হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। গতকাল রোববার ডিজিটাল সেবা বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মী উসামা খিলজি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, সরকার ফায়ারওয়াল ও কন্টেন্ট ফিল্টারিং সিস্টেম বসিয়েছে, এ কারণে ইন্টারনেটের গতি কমে গেছে। নাগরিকদের উপর নজরদারি বাড়াতে ও বিরোধী মতের কণ্ঠ রোধ করতেই সরকার এসব পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে দেশের রাজনীতিতে নিরাপত্তা বাহিনীর নাক গলানো নিয়ে যাতে কেউ কথা বলতে না পারে তা নিশ্চিত করতে চায় সরকার। উসামা খিলজি আরও বলেন, পাকিস্তানের সরকার হোয়াটসঅ্যাপে আড়ি পাততে উঠে পড়ে লেগেছে, কারণ হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন থাকায় ব্যবহারকারীরা গোপনীয়তা বজায় রেখে বার্তা আদান প্রদান করতে পারে। সেখানে তৃতীয় পক্ষের আড়ি পাতার সুযোগ নেই। মানবাধিকার কর্মী ও ডিজিটাল বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এসব পদক্ষেপ বাস্তবায়নে সামরিক বাহিনী ও টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রক সংস্থা সহায়তা করছেন বলে তাদের ধারণা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি বলেন, আমরা একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি। খুব শিগগিরই আপনারা সকল সুযোগ সুবিধা ফিরে পাবেন। তবে নাগরিকদের নিরাপত্তা হুমকি ও মানহানি ঠেকানোর জন্য ইন্টারনেটে কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলে স্বীকার করেন তিনি। সেই নিয়ন্ত্রণ আরোপ ফায়ারওয়ালের মাধ্যমে হবে কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি প্রতিরক্ষামন্ত্রী। বিশ্লেষকদের মতে মূলত তরুণ ও প্রযুক্তি বান্ধব ভোটারদের কাছে জনপ্রিয় পিটিআই দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের ঠেকাতেই এসব উদ্যোগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা দল গোছানোর পাশাপাশি সভা সমাবেশ এবং ঘরোয়া কর্মসূচিতে বেড়েছে ব্যস্ততা। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালাম তালুকদার স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচারী সরকারের আমলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা সহ সব প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে, আর এখন শেখ হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন। এক ফ্যাসিবাদ গেছে আর এক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফ্যাসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে এই বিজয়কে ভণ্ডুল করে দিতে। এই কথাটা আমি জোরের সঙ্গে বলছি এবং আমরা এই কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। এর আগে দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা চলছে। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সর্বাত্মক সমর্থন আছে বলেও জানান দলটির মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকার পতনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। দেশে অস্থিরতার মাঝে পাকিস্তান সফরে বাংলাদেশ দল। বিসিবিতেও আসছে রদবদল। তাতে হেড কোচ হাথুরু সিংহের ভবিষ্যৎও অনিশ্চিত। সিদ্ধান্ত যাই হোক তা মেনে নিতে প্রস্তুত হাথুরু। আমার কোনো ধারণা নেই বিসিবিতে কি চলছে। আমার ভবিষ্যতের কথা বললে যতদিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে আমি দায়িত্ব পালন করতে চাই। যদি বোর্ড চায় অন্য কাউকে দায়িত্ব দিবে, সেই সিদ্ধান্তকেও মেনে নিব। এ দলের হয়ে আগেভাগেই পাকিস্তানে আসে মুশফিক মমিনুল সহ জাতীয় দলের ৬ ক্রিকেটার। একটা ৪ দিনের ম্যাচও খেলেছে। বাকিরাও নির্ধারিত সময়ের আগে এসে প্রস্তুতি সারছেন। রাওয়ালপিন্ডির কন্ডিশনে মানিয়ে পারফর্ম করার চ্যালেঞ্জ শান্ত সাকিবদের। রাওয়ালপিন্ডির পিচ পেস সহায়ক, ব্যাটিং পিচ, তাই ওরাও খুব বেশি স্পিনার দলে নেয়নি। আমাদের দলেও কিছু পেসার আছে যারা দুর্দান্ত। সাকিব মিরাজদের মতো অলরাউন্ডারও আছে। ভালো কিছু হবে আশা করি। ফরম্যাট যাই হোক, ব্যাটিং দুর্বলতা চিন্তার কারণ। পাকিস্তান পেসের বিরুদ্ধে ধসের শঙ্কা জোরালো। হাথুরু সিংহে অবশ্য শিষ্যদের সামর্থ্যে আস্থা রাখছেন। বেশ কিছুদিন যাবৎ ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তিত আমি, যেটার একটা কারণ হচ্ছে বাংলাদেশের পিচ। তবে পাকিস্তানের পিচ তো ভিন্ন। আশা করি এখানে ছেলেরা ভালো কিছু করে দেখাবে। সিরিজের 2টি টেস্টই রাওয়ালপিন্ডিতে। 21 আগস্ট প্রথম ম্যাচ শুরু। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।